আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু এর সায়েন্স একাডেমি। আজকে রসায়নের প্রথম অধ্যায় নিয়ে যে আলোচনাটা করব, আমার যে আলোচনাগুলো তো সেটা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসে যে নতুন ছাত্রছাত্রী যারা ক্লাস 9-এ উঠেছে তাদের বইয়ের আলোকে এই লেকচারটা হবে। এবং এই রসায়নের এক অধ্যায় অনেকেই অ্যাভয়েড করে দেয়, কিন্তু আসলে না। এখান থেকে আমাদের কিছু কিছু বেসিক আছে, যে বেসিক গুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, যেমন এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন যদি নাও হয় এসএসসি পরীক্ষায়, কিন্তু ক খ প্রশ্ন এখান থেকে বা এমসিকিউ এর জন্য প্রয়োজন। এবং আমাদের এখানে যে জিনিসগুলো আছে জিনিসগুলোকে এত ভালো করে বুঝতে হবে যাতে একটু ব্যাখ্যার মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে কি করতে পারি, কমপ্লিট করতে পারি। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমরা যে রসায়নটা কি, এই রসায়ন সম্পর্কে একটা হিতাহিত জ্ঞান নিতে হবে। তাহলে রসায়নটা দেখো, তোমাদের সর্বপ্রথম বলা হলো যে রসায়ন কি বা এর উৎপত্তিটা কই থেকে হলো, এটা এখন আমরা ক্লিয়ার করব। তার আগে রসায়নটা কাকে বলে এবং রসায়নের জনককে, রসায়নের এখন বর্তমানে যে আধুনিক জনক আছে সেই জনকটাকে বা আদি জনককে, এগুলো নিয়ে আমাদের আগে ভালো মতো জানতে হবে। রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। রসায়ন একটা কি বললাম, বিজ্ঞানের শাখা, যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। তাহলে রসায়নটা কি বললাম, যে বিজ্ঞানের একটা কি, বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় কি কি নিয়ে আলোচনা করা হবে, আলোচনা করা হবে পদার্থের গঠন, পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করা হবে, পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং হচ্ছে পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, পদার্থের পরিবর্তন, পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে আমাদের রসায়ন। তাহলে এটা কার শাখা ছিল, এটা একটা বিজ্ঞানের শাখা ছিল। সেই বিজ্ঞানের শাখায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব, পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করব এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করব, সেটা হবে আমাদের কি, রসায়ন। এখন এই রসায়নের জনক আছে। সর্বপ্রথম রসায়নের জনক হিসেবে যদি আমরা আদি জনকটাকে বিবেচনা করি, তাহলে রসায়নের আদি জনক হবে, আদি জনক, আদি জনক হবে জাবির ইবনে হাইয়ান। কি বললাম, আদি জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান। এটা হচ্ছে রসায়নের আদি জনক। বর্তমানে এখন রসায়নের আধুনিক জনক, আধুনিক জনক, ঠিক আছে, কার, রসায়নের। রসায়নের আধুনিক জনক হবে অ্যান্টনি ল্যাবোসিয়ে, অ্যান্টনি ল্যাবোসিয়ে এখন বর্তমানে জনক। যদি তোমাকে বলা হয় রসায়নের জনককে, তাহলে তুমি শর্টকাটে একবারেই বলে দিবা যে রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাবোসিয়ে। ঠিক আছে, অ্যান্টনি ল্যাবোসিয়ে। এবং যদি বলে রসায়নের আদি জনককে, তাহলে বলে দেবো আমরা জাবির ইবনে হাইয়ান। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টনও রসায়ন নিয়ে মোটামুটি একটু কথা বলছিল, কিন্তু তাকেও একটা জনক হিসেবে ধরা যেত। কিন্তু সব থেকে প্রাপ্য দেওয়া হচ্ছে এই দুইটাকে। তোমাদের বইতে এটা মোটামুটি হিডিংয়ে দেওয়া আছে। তাহলে রসায়ন আমাদের ওকে, রসায়নের জনককে, রসায়নের হচ্ছে আদি জনককে, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। রসায়নের পরিচিতিতে আমাদের আরো অনেক কিছু জানতে হবে। এখন এখন যদি একটু আমি তোমাদেরকে এই রসায়ন শব্দটা, এই যে শব্দটা আছে, এই শব্দটা কই থেকে আসলো, মানে এই শব্দটা আমাদেরকে একটু বিবেচনা করতে হবে। এটা হচ্ছে জাবির ইবনে হাইয়ান। ওকে, এখন রসায়নের জনকের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা ক্লিয়ার। এখন আমরা এই যে কাহিনীটা আছে এই কাহিনীটা এখন আমরা করবো। দেখো, রসায়নের ক্ষেত্রে এই কাহিনীটা কি কি হয়েছে, এইটার কাহিনী। মধ্যযুগীয় যে রসায়ন চর্চারা আছে, ঠিক আছে, ওরা কিন্তু আরবে বাস করতো। এই জন্য মধ্যযুগের আরবীয় রসায়ন চর্চাকে যেটা বলে সেটাকে বলা হয় আলকেমি। তাহলে কি বললাম, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে কি বলা হয়, আলকেমি। এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আলকেমি, আলকেমি। তাহলে এটা কি, মধ্যযুগীয় আরবের, আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলে।
ঠিক আছে, আলকেমি। তাহলে এই কেমিস্ট্রি শব্দটা, রসায়নের যেটা জানি আমরা এটা হচ্ছে কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি শব্দটা CHEMISTRY, কেমিস্ট্রি শব্দটা, ঠিক আছে, এই কেমিস্ট্রি শব্দটা কই থেকে উৎপত্তি হলো, এখন এটা আমাদেরকে জানতে হবে। এই কেমিস্ট্রি শব্দটা কই থেকে উৎপন্ন হলো এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। এর কাহিনীটা এখন আমরা দেখি। তাহলে মধ্যযুগের রসায়ন চর্চাকে বলা হয় কি? আলকেমি। আর যারা রসায়ন নিয়ে গবেষণা করেছিল, মানে এই বিষয়গুলো নিয়ে গবেষণা, তাদেরকে বলা হয় আলকেমিস্ট। ঠিক আছে, আলকেমিস্ট, আলকেমিস্ট। ওকে, তাহলে এই রসায়ন শব্দটা কই থেকে আসলো এটা এখন আমরা দেখতে পাচ্ছি। আলকিমিয়া, আলকিমিয়া, এই আলকিমিয়া থেকেই আমাদের কি হবে, রসায়নের উৎপত্তি হয়েছে। তাহলে কিমি, CHEMI, কিমি বা KIMI, কিমি। ঠিক আছে, দুইটাই হইতে পারে। এই শব্দটা থেকে দেখো কিভাবে চলে আসে। কিমি শব্দ থেকে কেমিস্ট্রি হয়েছে, কিমি শব্দ থেকে কি হয়েছে, CHEMISTRY, কেমিস্ট্রি। তাহলে ঠিক আছে, কিমি শব্দ থেকে কি তৈরি হয়েছে, কেমিস্ট্রি হয়েছে। এখন এইখানে আলকেমি শব্দটি কিন্তু দেখো, আলকেমি শব্দ যে পুঁতি শব্দ যেটা আছে, সেটা জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম এটা নিয়ে কি করেছিল, গবেষণা করেছিল। ঠিক আছে, মধ্যযুগের রসায়ন চর্চা যেটা ছিল আমাদের আলকেমি, আর গবেষকদের বলা হয় আলকেমিস্ট। এই শব্দটি একটা কি, আলকেমিস্ট শব্দটি হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে, এটা হচ্ছে একটা আরবি শব্দ থেকে। ক্লিয়ার, মনে থাকবে। এটার হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কি, রসায়ন। এটাই হলো আমাদের রসায়ন। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম কি করেছিল, রসায়নের হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করছিল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটা ক্লিয়ার করতে পারলাম। এখন আমাদেরকে যেটা জানতে হবে, ব্রোঞ্জ, ব্রোঞ্জ কি, ব্রোঞ্জ কি বললাম, ব্রোঞ্জ, ব্রোঞ্জ, ব্রোঞ্জ কি, এটা একটু মনে রাখতে হবে। ব্রোঞ্জ হচ্ছে 3500 অব্দের দিকে, কত অব্দের দিকে, 3500 অব্দের দিকে। ঠিক আছে, দুইটা জিনিস দিয়ে তৈরি হয়েছিল ব্রোঞ্জ। কয়টা জিনিস দিয়ে, 3500 অব্দের দিকে। ঠিক আছে, দুইটা শব্দ থেকে হয়েছিল এই ব্রোঞ্জটা। দেখো কি কি, একটা হচ্ছে আমাদের টিন, এবং হচ্ছে আরেকটা কি, কপার। টিন এবং কপার ধাতু, টিন এবং হচ্ছে কপার। ঠিক আছে, এই কপার ধাতু দুইটাকে গলিয়ে, গলিয়ে আবার কি করে, ঠান্ডা করে যে সংকর ধাতু পাওয়া যায়, যে সংকর ধাতু পাওয়া যায়, সেটাই হলো আমাদের কি, ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হলো, কত অব্দের দিকে, 3500 অব্দের দিকে টিন এবং কপার ধাতুকে গলিয়ে ঠান্ডা করে যে ধাতু, সংকর ধাতু পাওয়া যায়, সেটি হচ্ছে আমাদের ব্রোঞ্জ। এটা যেন মনে থাকে, ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হয়, ব্রোঞ্জ দিয়ে কি করা হয়, ভালো মানের অস্ত্র তৈরি করা হয়। এটা যেন মনে থাকে, ব্রোঞ্জ মানব সভ্যতাকে অনেক দিকে এগিয়ে নিয়ে গেছে, এটা যেন মনে থাকে। এগুলো MCQ এর জন্য দরকার। এবং ব্রোঞ্জ কাকে বলে এটা তোমাদের ক নাম্বারের প্রশ্নতে আসবে, আশা করা যায়। তাহলে ব্রোঞ্জের মধ্যে কি কি থাকলো, টিন আর হচ্ছে কপার, MCQ আছে এটা। দেখো আরেকটা কথা, 380 অব্দের দিকে, 80 অব্দের দিকে, ঠিক আছে, বিজ্ঞানী ডেমোক্রিটাস, বিজ্ঞানী ডেমোক্রিটাস, ঠিক আছে, বিজ্ঞানী ডেমোক্রিটাস, ঠিক আছে, অ্যাটম শব্দ নিয়ে কথা বলেছে। অ্যাটম, অ্যাটম, অ্যাটম শব্দের অর্থ হচ্ছে, অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, অবিভাজ্য, যা কি করা যায় না, সহজে ভাঙা যায় না। ঠিক আছে, অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যা সহজে ভাঙা যায় না। এই কথাটা কে বলেছিল, বিজ্ঞানী ডেমোক্রিটাস। কত অব্দের দিকে,
80 অব্দের দিকে, এটা যেন মনে থাকে। কারণ এগুলো আমি যে বেসিকগুলো দিচ্ছি এগুলো এই অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। তাহলে বিজ্ঞানী ডেমোক্রিটাস কি করছিল, অ্যাটম শব্দ নিয়ে আলোচনা করে দেখছে যে অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, যা সহজে ভাঙা যায় না। ঠিক আছে, এটা যেন মনে থাকে। Okay. এখন আরো অনেক বিজ্ঞানীদের কথা বলছি। কারণ আমাদের বইতে যেটা আছে টেবিল নাম্বার 101-এ কয়েকটা প্রশ্ন আছে, সে প্রশ্ন হচ্ছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? ঠিক আছে, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? কাঁচা আম কেন টক, এটা এখন তোমাদের বুঝতে হবে। দেখো, আমি সর্বপ্রথম কাঁচা আম নিয়ে কথা বলতে চাচ্ছি। এইটা হইল কাঁচা আম। আম যখন কাঁচা থাকে তখন এর মধ্যে দুই ধরনের অ্যাসিড থাকে, একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, একটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। আম যখন কাঁচা থাকে, কাঁচা আমে কি থাকে প্রথম অবস্থায়, একটা হচ্ছে কি সাকসিনিক অ্যাসিড, একটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। কি অ্যাসিড? ম্যালেইক অ্যাসিড। তাহলে সাকসিনিক অ্যাসিড আর হচ্ছে ম্যালিক অ্যাসিড কখন থাকে, যখন আম হচ্ছে কাঁচা থাকে। তাহলে আমরা বলতে পারি আম যখন কাঁচা থাকে তখন এর মধ্যে দুই ধরনের অ্যাসিড থাকে, একটা হলো সাকসিনিক অ্যাসিড, একটা হলো ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিড দুইটা আম যখন পাকে, পাকা আম পাকা আম আম যখন পাকে তখন এর মধ্যে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে। কি ঘটে? জৈব রাসায়নিক প্রক্রিয়া। জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, ঠিক আছে, এর মধ্যে গ্লুকোজ ফ্রুটোজের সৃষ্টি হয়। ঠিক আছে, গ্লুকোজ ফ্রুটোজের সৃষ্টি হয়। গ্লুকোজ ফ্রুটোজের কি করে? সৃষ্টি করে। তখন আম কি হয়ে যায়? মিষ্টি হয়ে যায়। তখন আম মিষ্টি হয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গায়, যে আম যখন কাঁচা থাকে তখন এর মধ্যে সাকসিনিক অ্যাসিড ইত্যাদি, ম্যালাইক অ্যাসিড ইত্যাদি থাকে, যার কারণে কাঁচা আম কি লাগে? টক লাগে। কিন্তু আম যখন পাকে তখন জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফলে গ্লুকোজ এবং ফ্রুটোজের সৃষ্টি হয়। এই জন্য আম কি হয়? তখন মিষ্টি হয়। গ্লুকোজ কিন্তু মিষ্টি, ভালো করে বুঝো। আর ফ্রুটোজের, আমরা বাজারে গেলে বলি না যে আমাকে একটা ফ্রুটিকা দাও, ম্যাঙ্গোলি দাও, ঠিক আছে, বা ফ্রুটো, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের ব্যাখ্যা হবে। তাহলে খ নাম্বার প্রশ্নটি যদি তোমাদের আসতে হবে, তুমি কিভাবে লিখবে? যে আম যখন কাঁচা থাকে তখন এর মধ্যে সাকসিনিক অ্যাসিড আর কি থাকে? ম্যালাইক অ্যাসিড থাকে। ঠিক আছে, সেটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফলে গ্লুকোজ ও ফ্রুটোজের সৃষ্টি হয়। এই জন্য পাকা আম মিষ্টি লাগে এবং কাঁচা আম টক লাগে। মনে থাকবে। এখন এটা হচ্ছে তোমাদের টেবিল 101-এ এটা দেওয়া আছে। ঠিক আছে, দেখে নিও। আর দেখো এখানে আরেকটা প্রশ্ন, কেরোসিন, মোম আর হচ্ছে তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটা একটু আমরা বুঝবো। প্রাকৃতিক গ্যাস, দেখো মোম, মোম কি? মোম কিন্তু একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড। মোমের সংকেত আমরা জানি CHHI। এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। মোম কি? একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, আর এই হাইড্রোকার্বনটা কি? দেখো, হাইড্রোকার্বনটা হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে কি কার্বন সমন্বয়ে তৈরি করছে হাইড্রোকার্বন। তাহলে মোম একটা কি? হাইড্রোকার্বন। ঠিক আছে, এখন এই মোম, যেমন কেরোসিন আছে আমাদের, কেরোসিন, কেরোসিনও কিন্তু আমাদের কি হইতে পারে? একটা প্রাকৃতিক উপাদান হইতে পারে। ঠিক আছে, আবার মিথেন, মিথেন গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, একটা প্রাকৃতিক গ্যাস। তাহলে মিথেন গ্যাস কি গ্যাস? একটা প্রাকৃতিক গ্যাস। তাহলে আমাদের কেরোসিনটাও কিন্তু আমাদের একটা প্রাকৃতিক উপাদানের মধ্যেই হইতে পারে। তাহলে মোমও কিন্তু হইতে পারে। যে মোম যেহেতু হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত, তাহলে মোম তোমার কি একটা প্রাকৃতিক উপাদানের মধ্যেই পড়ে। তা আমাদের বইতে বলা হয়েছিল কেরোসিন প্রাকৃতিক গ্যাস, মোম হচ্ছে, এগুলো হচ্ছে প্রধান কি মূল উপাদান। তাহলে প্রাকৃতিক গ্যাস বলে দিলাম কি, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এবং হচ্ছে এগুলোর মূলত হচ্ছে কি
হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন হচ্ছে যেটা যেটা হাইড্রোজেন ও কার্বনের যৌগের সমন্বয়ে গঠিত হয়। তাই এগুলোকে আমরা দহন ঘটালে বাতাসে অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া ঘটে। তাই বিক্রিয়াটা করে দিচ্ছি, একটু দেখো। মিথেনকে যখন তুমি অক্সিজেন উপস্থিতিতে পোড়াও, তখন কার্বন ডাই অক্সাইড প্লাস পানি হবে, প্লাস তাপ হবে। এটা ফিক্সড রিয়াকশন। তুমি যদি মোমকে পোড়াও, CH হয়, মোমকে যদি অক্সিজেন উপস্থিতিতে পোড়াও, তাও এখানে কি হবে? এখানে মিথেনকে যদি এখানেও কার্বন ডাই অক্সাইড কি হবে? পানি হবে, প্লাস তাপ হবে, প্লাস আলো হবে, প্লাস আলো হবে, একটু যেন মনে থাকে। দেখতে পাচ্ছ? তাহলে এইগুলা কিন্তু আমাদের অবশ প্রাকৃতিক গ্যাস। তাহলে আমাদের যেটা জানতে হবে এখানে যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন গ্যাস। তাহলে হাইড্রোকার্বন দিয়ে শুধু মোমই হয় না, কেরোসিন এবং হচ্ছে মোম এবং মিথেন গ্যাস এই কয়টারই মূল উপাদান হচ্ছে কি? হাইড্রোকার্বন। ঠিক আছে? এরপর সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা খ নাম্বার আছে, এটা হচ্ছে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? মানে পেটে অ্যাসিডিটির জন্য, পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? কি বললাম? পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? এটা এখন আমাদেরকে একটু বুঝতে হবে, একটু ভালো করে বুঝো। পাকস্থলী আছে আমাদের পেটে, তাহলে এই পাকস্থলীর মধ্যে এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়। মনে করো তোমার পেটের মধ্যে কি আছে? পাকস্থলী আছে। এই পাকস্থলীতে কি হয়? এই পাকস্থলীতে তোমার হচ্ছে অ্যাসিড জমা হয়। কি অ্যাসিড? এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে পাকস্থলীতে তোমার কি অ্যাসিড জমা হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়, যার কারণে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। এই অ্যাসিডিটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত আমরা জানি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তা আমরা বলতে পারি যে পেট যখন অতিরিক্ত খালি হয় তখন পেটের পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়, যার কারণে অ্যাসিডিটির সমস্যাটা দেখা দেয়। এই অ্যাসিডিটির সমস্যাটা দূর করার জন্য, ঠিক আছে, এই অ্যাসিডিটির সমস্যাটা দূর করার জন্য আমাদেরকে কি খাইতে হয়? অ্যান্টাসিড খাইতে হয়। এখন অ্যান্টাসিডটা কি? অ্যান্টাসিড আমরা বাজারে যখন যাই তখন কিন্তু আমরা অনেকগুলো গ্যাসের ট্যাবলেটের নাম বলি, জোরেল, প্যান্টোনিক্স, সেক্লো। ঠিক আছে, এগুলার নিচে ছোট্ট করে একটা জিনিস দেখে লেখা আছে ওমোপ্রাজল। ওমোপ্রাজল, আসলে সেই ওমোপ্রাজলটা কি? এই অ্যান্টাসিডে থাকে কি কি? দেখো, অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে থাকে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে AlOH3, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে MgOH2। এখন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে, ঠিক আছে, তখন যা যায় এখানে প্রশমিত হয়, মানে একটা প্রশমন বিক্রিয়া ঘটে, লবণ এবং পানি উৎপন্ন করে, তখনই হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিডিটি সমস্যাটা দূর হয়। তাহলে আমি বলতে চাচ্ছি, তাহলে তুমি কি বলবা? ফ্যাটি অ্যাসিডের জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কারণ পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণ কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে, ঠিক আছে, তখন অ্যাসিডিটির সমস্যা হয়। এই অ্যাসিডিটির সমস্যা দূর করার জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্টাসিডে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা সেবন করলে পাকস্থলীতে গিয়ে বিক্রিয়াটা কি করে? প্রশমিত করে। দেখো বিক্রিয়াটা দেখে দিচ্ছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যদি অ্যালুমিনিয়াম অক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে AlCl3 প্লাস OH, আর H মিলে এখানে হয়ে যাবে কি? পানি। আর বিক্রিয়াটা যদি আমি সমতা করে দিই তাহলে আমার এটা ওকে হয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে অ্যালুমিনিয়াম আছে, ক্লোরিন কয়টা? 3টা। তাহলে যদি আমি এখানে 3 দিয়ে দিই, তাহলে এখানে দেখে ক্লোরিন হয়ে গেল 3টা, হাইড্রোজেন 3টা, এখানে 3টা, তাহলে হলো 6টা। এখানে যদি আমি 3 দিয়ে দিই, 3 দিয়ে অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা, অ্যালুমিনিয়াম একটা। আর এই জায়গায় যেটা হইলো এটা কিন্তু লবণ, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর হচ্ছে এটা কি? হাইড্রোজেন ডাইমোনোক্সাইড, এটা হলো পানি। এই বিক্রিয়াটাই আমাদের হচ্ছে ওষুধ খাওয়ার পর পেটের পাকস্থলীতে হয়। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি?
হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে তৈরি হবে কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস এখানে তৈরি হবে কি, পানি। বুঝতে পারছো? তাহলে এখানে ক্লোরিন দুইটা, এখানে দুইটা দিচ্ছে, তাহলে এটা কিন্তু লবণ আর এটা হলো পানি। এই বিক্রিয়াটা আর হচ্ছে এই বিক্রিয়াটা আমাদের পেটের পাকস্থলীতে হয়। বুঝতে পারছো? কখন হয়? যখন আমরা অ্যান্টাসিড খাই, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে কি করবে, লবণ হচ্ছে পানি। ওকে, তাহলে আমরা বলতে পারবো অ্যান্সারটা। তো পেটে যে অ্যাসিডিটি তুমি অ্যান্টাসিড খাওয়া হয় কেন, বলতে পারবো এখন, যে পেট অতিরিক্ত খালি হলে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমায়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিবারণ করার জন্য আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্রশমিত করে কি করবে, পানি, লবণ পানি উৎপন্ন করবে। এই জন্য আমাদের পেটে সেই জন্য অ্যান্টাসিড খাওয়া হয়। আমার মনে হয় এটা ক্লিয়ার। তোমরা ছোট যারা ক্লাস 9-এ আছে, এই বিক্রিয়াটা দেখতেছো, তোমরা ঘাবড়াইও না। আসলে বিক্রিয়াগুলো কেমন করে হচ্ছে, বিক্রিয়া যখন তোমরা আস্তে আস্তে জানতে পারো, রসায়নের বিক্রিয়া খুব সহজ, খুব সহজ। ঠিক আছে, এটা খুব সহজ। এখন আমাদের আরো কিছু এখানে জানতে হবে, ইম্পর্টেন্ট যে টপিক আছে, যেমন সেলুলোজ। কি জানতে হবে? সেলুলোজ। সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে আখের ছোবড়া। কিসের ছোবড়া? আখের ছোবড়া। আমরা কুশল খাই না, ঠিক আছে, মিষ্টি আর, তাহলে এখানে হচ্ছে সেলুলোজ কি, আখের ছোবড়া। তারপর বাঁশের ছোবড়া, ঠিক আছে, আখের ছোবড়া, বাঁশের ছোবড়া বা কাঠ, ঠিক আছে। এখন এইগুলা মিলে হচ্ছে সেলুলোজ। তা সেলুলোজ দিয়ে কি করা হয়, সেলুলোজ দিয়ে কি তৈরি করা হয়, কাগজ তৈরি করা হয়, কাগজ তৈরি করা হয়। তো আমরা বলতে পারি যে সেলুলোজের মূল উপাদান, কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, মানে সেলুলোজ দিয়ে কাগজ তৈরি করা হয়। তো আখের ছোবড়া, বাঁশের ছোবড়া গুলো এবং কাঠ, এগুলো হচ্ছে কি, সেলুলোজ। এই কাগজ তৈরি মানব সভ্য থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তাহলে এটা তোমার সেলুলোজ ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হয়। ঠিক আছে, এখন তোমাদেরকে যেটা জানতে হবে, প্রিজারভেটিভ। প্রিজারভেটিভস। তাহলে প্রিজারভেটিভস কি? তোমাদের বাসায় কিন্তু ফ্রিজ আছে, তাহলে ফ্রিজে তোমরা কি করে রাখো, খাদ্য সংরক্ষণ করে রাখো। তাহলে এখানে যেটা হবে যে দীর্ঘদিন, দীর্ঘদিন কি করা যায়, খাদ্য সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়ার নাম কি, প্রিজারভেটিভস। প্রিজারভেটিভসে যেটা কাজ করে, আমরা যেমন হচ্ছে আচার সংরক্ষণ করে রাখি, তখন আমাদেরকে প্রিজারভেটিভস বা ব্যবহার করতে হয়, যেটা একটা অ্যাসিড ব্যবহার করতে হয়, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিড বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে তোমরা সেলুলোজ পারবা, আখের ছোবড়া, আখের ছোবড়ার বিষয়গুলো ক্লিয়ার করো, প্রিজারভেটিভস এটা পারবা। এবং আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ট্রি ফয়েল। ট্রি ফয়েল, ট্রি ফয়েলটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইতে অন্য নামে দেওয়া আছে, তেজস্ক্রিয় রশ্মি। ট্রি ফয়েলটাই হচ্ছে আমাদের কি, তেজস্ক্রিয় রশ্মি। এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। ট্রি ফয়েল কাকে বলে? এক কথায় তেজস্ক্রিয় আন্তর্জাতিক রশ্মিকে কি বলা হয়, ট্রি ফয়েল বলা হয়। মানে তেজস্ক্রিয় আন্তর্জাতিক রশ্মিকে ট্রি ফয়েল বলা হয়। ট্রি ফয়েল বলা হয়। এখন এটা সর্বপ্রথম কোথায় করা হয়েছে, আমেরিকায়, এই পরীক্ষাটা। তাহলে ট্রি ফয়েল সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল, আমেরিকায় এটা ব্যবহার করা হয়েছে, ট্রি ফয়েল। তোমরা এগুলো নিয়ে একটু সামনের দিকে জানতে পারবে। কিছু আমাদের হচ্ছে সাংকেতিক প্রতীকগুলো আছে, প্রতীকগুলোর ভিতরে দাহ্য পদার্থ আছে, ঝুঁকিপূর্ণ পদার্থ আছে, পরিবেশ ক্ষতিকারক পদার্থগুলো আছে, ঠিক আছে, তারপর হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি আছে, এগুলো জানতে হবে। এই হলো বিষয়। এখন এখানে আমাদের এগুলো সবগুলো করার জন্য প্রয়োজন, এই জন্য আমরা আলোচনা করতেছি। এখন তোমাদেরকে জানতে হবে বিজ্ঞান কাকে বলে বা গবেষণা কাকে বলে, গবেষণাগার কাকে বলে, এগুলো এখন একটু আমরা আলোচনা করব। এটা একটু ভালো করে মাথায় রাখি, এটা কিন্তু সব থেকে বেশি আসে। ট্রিফয়েল কাকে বলে, তেজস্ক্রিয় আন্তর্জাতিক রশ্মিকে কি বলে, ট্রিফয়েল বলে। আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে হয় যে
আম পাকলে হলুদ হয় কেন, বা পেঁপে পাকলে হলুদ হয় কেন? কারণ পেঁপে বা আম যখন পাকে তখন সর্বপ্রথম সে যখন কাঁচা থাকে তখন এর মধ্যে এক ধরনের জ্যান্ত থাকে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্নটা আগে তোমাদের দেখাই, যেটা হচ্ছে কি পেঁপে অথবা আম পাকলে হলুদ হয় কেন? হলুদ হয় কেন? ঠিক আছে, পেঁপে এবং আম যখন প্রথম অবস্থায় থাকে, যখন হচ্ছে পেঁপে অথবা আম যখন কাঁচা থাকে তখন এর মধ্যে এক ধরনের কি থাকে, জ্যান্তোফিল থাকে। এক ধরনের জ্যান্তোফিল থাকে। জ্যান্তোফিলের বর্ণটা হচ্ছে আমরা কি জানি, সবুজ বর্ণ। এই জন্য পেঁপে যখন বা কাঁচা থাকে তখন এর মধ্যে এক ধরনের জ্যান্তোফিল, এই জ্যান্তোফিলটা কি হয়, জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে। জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে। জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে গিয়েছে কি বর্ণ ধারণ করে বলতো, হলুদ বর্ণ ধারণ করে। বর্ণ ধারণ করে, এই জন্য পেঁপে, ঠিক আছে, পাকলে কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। হুম, মনে থাকবে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা জানতে হবে গবেষণা, আর হচ্ছে গবেষণাগার। তো এটা এখন আমরা ক্লিয়ার করে ফেলি। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার জন্য হচ্ছে গবেষণা। তার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা। তাহলে আমরা এখন যেটা করতেছি সেটা কি বলতো, গবেষণা। গবেষণাটা কি, এটা একটু ক্লিয়ার করে ফেলি। গবেষণা হচ্ছে সেটাই যে পরীক্ষা নিরীক্ষা, এটার জন্য আমাদের কি কি লাগবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই হচ্ছে কি, গবেষণা। ঠিক আছে, যারা গবেষণা করে তাদেরকে বলা হয় কি, গবেষক। এবং সেটা কোথায় করা হয়, ল্যাবরেটরিতে করা হয়। ঠিক আছে, গবেষণাগার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গবেষণা। ওকে, গবেষণার ধাপগুলো ক্রম অনুসারে জানতে হবে। এখন আমরা গবেষণার ধাপগুলো ক্রম অনুসারে জানবো। দেখো, গবেষণার ধাপ, ঠিক আছে, ধাপ সমূহ। গবেষণার ধাপ সমূহগুলো কিন্তু কখনো উল্টাপাল্টা করা যাবে না, ক্রম অনুসারেই করতে হবে। কেন ক্রম অনুসারে করতে হবে, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে যে, কারণ আমাদের এ অধ্যায়ে এমসিকিউ প্রশ্ন করবে যে নিচের কোনটি গবেষণার দ্বিতীয় ধাপ, নিচের কোনটি গবেষণার প্রথম ধাপ, নিচের কোনটি গবেষণার তৃতীয় ধাপ বা পঞ্চম ধাপ, এরকম ভাবে বলবে। তুমি তখন কোনটাকে আইডেন্টিফাই করে অ্যান্সারটাকে সঠিক করবা। এই জন্য এই গবেষণার ধাপগুলো তোমাদেরকে কি ক্রম অনুসারেই মনে রাখতে হবে। এখন কিভাবে মনে রাখা যায়, এটা একটা কৌশল জানতে হবে। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তোমার টার্গেট বিষয়বস্তু নির্ধারণ করা। প্রথমে কি করতে হবে, তোমাকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, যে পরীক্ষা একটা বিষয়বস্তু নির্ধারণ করা হবে। তারপরে এখন পরীক্ষা দিতে গেলে তোমার কিছু বই পড়ে যেতে হবে। যে সাবজেক্টের বিষয়ের উপরে তুমি পরীক্ষা দিবা সেই বইটা তোমাকে কি করতে হবে, পড়তে হবে। তার মানে বই এবং বা পূর্বের হচ্ছে গবেষণাগারের সাহায্যে কি করতে হবে, ওই বিষয়বস্তুটা তোমাকে কি করতে হবে, সম্পর্কে কিছু একটা তথ্য নিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, পরীক্ষা দিতে গেলে তোমার কি লাগবে, খাতা কলম লাগবে। তাহলে প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা নিরীক্ষা নির্ধারণ করা, প্রয়োজনীয় বস্তু, তারপর তুমি কি দিবা, পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে খাতাগুলো তো টিচার কাটবে। খাতাগুলো যখন টিচার কাটবে তখন তথ্য সংগ্রহ করবে, আর কি করবে, তথ্য বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পরে তারপর তোমার কি দিবে, ফলাফল দেবে। যার কারণে তুমি সেই বিষয়টা ফলাফল নিয়ে আলোচনা করতে পারো। তাহলে 1 নম্বরে তোমাকে কি করতে হবে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বিষয়বস্তু কি করতে হবে, নির্ধারণ করতে হবে 1 নম্বরে। 1 নম্বরে এটা। আবার 2 নম্বরে তোমাকে কি করতে হবে, যে বিষয়বস্তু যেটা তুমি নির্ধারণ করছো সেটা নিয়ে তোমাকে একটু বই বা পূর্বের গবেষণা বিষয়গুলো নিয়ে তোমাকে কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে পূর্বের বই বা গবেষণা, ঠিক আছে, পূর্বের বই বা গবেষণার সাহায্যে সাহায্যে তোমাকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, 3 নম্বরে যেটা করতে হবে,
3 নম্বরে তোমাকে কি করতে হবে, এই যে তুমি যে গবেষণা করলা, বইগুলো পড়লা, এগুলো নিয়ে তোমাকে প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা নিরীক্ষা কি করতে হবে, পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় কি করতে হবে, প্রয়োজনীয় বস্তু ও ঠিক আছে পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। তারপর তোমাকে 4 নম্বরে কি করতে হবে, 4 নম্বরে তোমাকে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, 4 নম্বরে তুমি তাহলে কি করবে এখন বলো তো, পরীক্ষা দিবে। 4 নম্বরে যেটা করবা, তুমি কি করবা, পরীক্ষা দিবে, পরীক্ষা। 5 নম্বরে তুমি যে পরীক্ষাটা দিয়েছো, এই তথ্য বিশ্লেষণ করে এবং সংগ্রহ করবে না টিচাররা, তাহলে আমাদের কি করতে হবে, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ করতে হবে। 6 নম্বরে তোমাকে কি করতে হবে, যে এই তথ্যের উপরে তোমাকে কি দিতে হবে, ফলাফল বা ফলাফল নিয়ে আলোচনা, ফলাফল নিয়ে কি করতে হবে, আলোচনা করতে হবে। বুঝতে পারছো? দেখো এখানে এর ক্রম অনুসারে করতে হবে। তাহলে প্রথম তোমাকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, নির্ধারণ করার পর ওই বিষয়বস্তুর উপরে তোমাকে কিছু পূর্বের বই পড়ে গবেষণা করে তোমাকে সাহায্যে জানতে হবে, এবং এবং যে গবেষণা করলা বইটা সে অনুসরণ করে প্রয়োজনীয় বস্তু বা পরীক্ষা নিরীক্ষা প্রণালীটা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা করার পর তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করতে হবে, তারপরে তোমাকে ফলাফল দিতে হবে। এগুলো একটু ক্রম অনুসারে মনে রাখতে হবে। তুমি একটা জিনিসকে কল্পনা করে এটা করতে পারো, এটা কখনো মানে এলোমেলো করা যাবে না। এলোমেলো করলে পরীক্ষার হলে যাবে তোমার জন্য ভালো কিছু আসবে না, এমসিকিউটা ভুলতে হবে প্রথমে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য বেস্ট, দুইবার এসএসসি পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে, আমরা এটা পারবো। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে যে বিজ্ঞান, বিজ্ঞান কি, বিজ্ঞান আবিষ্কার করলো কি, এটা কিন্তু তোমরা অনেকেই জানো যে বিজ্ঞান কে আবিষ্কার করলো। এখন বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান হচ্ছে একটা সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। সেটা কিভাবে, আমাদেরকে বলতে হবে যে বিজ্ঞান কাকে বলে। একটা সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে বিজ্ঞান সম্বন্ধে, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামে যদি কি হয়, গবেষণা হয়, তাহলে বিজ্ঞানটা কি হবে, বিজ্ঞান হলো পরীক্ষা নিরীক্ষা। আসলে পরীক্ষা নিরীক্ষা এবং পদ্ধতি গতভাবে সুসংবদ্ধ যে জ্ঞান অর্জন করা হয়, সেটি হচ্ছে আমাদের বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা এবং কি আছে সুসংবদ্ধ ভাবে যে জ্ঞানটা অর্জন করা হয়, সেটি হচ্ছে আমাদের কি, বিজ্ঞান। প্রথমে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে পদ্ধতিগতভাবে যেতে হবে, যাওয়ার পরে তুমি কি পাবা, একটা সুসংবদ্ধ একটা জ্ঞান অর্জন করবা, সেটাই হলো আমাদের বিজ্ঞান। ঠিক আছে, এখন এই অধ্যায়ের আরো কিছু আছে, যেমন হচ্ছে আমাদের সাংকেতিক প্রতীকগুলো আছে, সাংকেতিক প্রতীকগুলা তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। এবং এই অধ্যায়ে আরেকটা প্রশ্ন আসে, সেটা একটু আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, যে অতিরিক্ত কীটনাশক প্রয়োগে, অতিরিক্ত কীটনাশক প্রয়োগে পরিবেশের উপর ক্ষতিকারক ক্ষতিকারক প্রভাব কি কি, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীলের ঘ নম্বরে করে দিছে ওরা এই প্রশ্নটা, যে অতিরিক্ত কীটনাশক প্রয়োগে পরিবেশের উপর কিরূপ ক্ষতিকারক প্রভাব হতে পারে। তুমি অতিরিক্ত যদি কীটনাশক প্রয়োগ করো, তাহলে কি হতে পারে, সর্বপ্রথম যেটা হবে, ফসলের উৎপাদন কমে যাবে, মানে মাটির উর্বরতা কমে যাবে। 1 নম্বরে লিখবে কি, যে অতিরিক্ত কীটনাশক প্রয়োগে মাটির উর্বরতা হ্রাস পায়। এবার 2 নম্বরে তুমি কি লিখবা, অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে জমিতে যে উপকারী পোকাগুলো আছে, যেমন কেঁচো, কেঁচো কিন্তু একটা উপকারী পোকা, এই কেঁচো বা উপকারী পোকাগুলো কি হবে, মারা যাবে। 3 নম্বরে তুমি কি করবে, অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে, অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে কি হবে, সেটা বাতাসে অক্সিজেনের সাথে মিশে মানব দেহে প্রবেশ করলে ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ হতে পারে বা মৃত্যু ঘটতে পারে। 4 নম্বর, অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে কি হতে পারে, তোমার বৃষ্টি বা পানির সাথে মিশ্রিত হয়ে জলাশয়ে গেলে মাছ, ঠিক আছে, বা অন্যান্য পোকামাকড় কি হতে পারে, মারা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে এটা হয়ে থাকে। এই অধ্যায়ের যে বেসিক যে ছোট ছোট যে ক খ নাম্বারগুলো নিয়ে আলোচনা করলাম, যে বিষয়গুলো আলোচনা, এগুলো একটু তোমরা ভালো করে দেখে নিও। পরে সাংকেতিক প্রতীক যেগুলো আছে, ওগুলো চিত্র অঙ্কন করে 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 ব্যাখ্যা করতে হবে। আমি লেকচার টুতে ওটা ইনশাল্লাহ দিয়ে দেবো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি